গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু তোমাদের বইতে যে অষ্টম অধ্যায় রয়েছে পশ্চিমবঙ্গ, সেখান থেকে আমরা পড়াশোনা শুরু করেছিলাম, তাই তো? সেখানে আমরা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান এবং পশ্চিমবঙ্গের যে ভূপ্রকৃতি রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জেনেছি, তাই তো? আচ্ছা, নিশ্চয়ই তোমরা গত ক্লাসের পড়াগুলো মনোযোগ দিয়ে শুনেছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে। পশ্চিমবঙ্গের নদ নদী আমি তোমাদের সাথে দুটি ক্লাসের মাধ্যমে আলোচনা করব। আজকে পার্ট ওয়ান এবং পরবর্তী যে ক্লাসটা হবে সেটা পশ্চিমবঙ্গের নদ নদী পার্ট টু। তার আগে, আজকে ক্লাস শুরু করার আগে গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে চলো একটু প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করি, নাকি? আচ্ছা, তোমরা কেউ আমাকে একজন বলো তো যে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? বলতে পারবে? ভেরি গুড। পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কিন্তু হলো 23টি, তাই তো? আচ্ছা, নবীনতম পশ্চিমবঙ্গের যে জেলাটি তার নাম কি? পশ্চিম বর্ধমান। ভেরি গুড। দেখো, বর্ধমান আগে একটা গোটা জেলা ছিল, সেটাকে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পূর্ব বর্ধমান আর একটা হচ্ছে পশ্চিম বর্ধমান। এই পশ্চিম বর্ধমান জেলা হলো পশ্চিমবঙ্গের নবীনতম জেলা। এবারে ক্ষেত্রমানের বিচারে অর্থাৎ আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের যে 23টি জেলার মধ্যে সব থেকে বৃহত্তম জেলার নাম কি বলতো? বাহ, খুব ভালো বলেছো যে বৃহত্তম জেলার নাম কিন্তু হলো দক্ষিণ চব্বিশ পরগনা, তাই তো? এবং ক্ষুদ্রতম জেলার নাম কি? ক্ষুদ্রতম জেলার নাম হলো কলকাতা, তাই তো? তাহলে আমরা কি জানলাম যে বৃহত্তম জেলা আয়তনে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং ক্ষুদ্রতম কিন্তু হলো আমাদের কলকাতা শহর, যে জেলাটা রয়েছে সেটা। এবারে জনসংখ্যার ভিত্তিতে, জনসংখ্যা মানে লোকজন সব থেকে বেশি কোন জেলাতে বেশি পরিমাণে থাকে বলতো? উত্তর চব্বিশ পরগনা জেলা। ভেরি গুড। তাহলে উত্তর চব্বিশ পরগনা জেলাতে সব থেকে মানুষ বেশি বসবাস করে। এবং পশ্চিমবঙ্গের এই যে 23টি জেলা রয়েছে তার মধ্যে সব থেকে কম জনসংখ্যা কোন রাজ্যে, সরি কোন জেলাতে বসবাস করে বলতো? কালিম্পং জেলাতে, তাই তো? আচ্ছা, জনঘনত্বের বিচারে কলকাতায় সব থেকে বেশি মানুষ বসবাস করে এবং কালিম্পংয়ে কিন্তু জনঘনত্বের বিচারে সব থেকে কম মানুষ বসবাস করে। আমরা পশ্চিমবঙ্গের সীমানা সম্পর্কে পড়েছিলাম, পড়েছিলাম তো। পশ্চিমবঙ্গের পূর্ব দিকে রয়েছে ভারতের একটি প্রতিবেশী দেশ, তার নাম কি বলতো? ভেরি গুড, পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, তাই তো? এবং উত্তর দিকেও কিন্তু দুটি প্রতিবেশী দেশ রয়েছে পশ্চিমবঙ্গের, বলো। ভেরি গুড, নেপাল এবং ভুটান কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর দিকে দুটি প্রতিবেশী দেশ। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে রাজ্যটি সেটি কিন্তু পার্শ্ববর্তী তিনটি দেশের সাথে তার সীমানা ভাগ করছে, বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সাথে, তাই তো? এবং পশ্চিমবঙ্গ রাজ্যটি ভারতবর্ষের আরো অন্যান্য 5টি রাজ্যের সাথে কিন্তু সে তার সীমানা ভাগ করে। এর মধ্যে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, সিকিম, এইসব রাজ্যগুলি রয়েছে, ঠিক আছে? তবে এর মধ্যে ঝাড়খণ্ডের সাথে কিন্তু পশ্চিমবঙ্গ সব থেকে বেশি সীমানা রয়েছে। এবং যদি বলা হয় প্রতিবেশী কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সব থেকে বেশি রয়েছে, তখন তোমরা কি বলবে? বাংলাদেশের সাথে, তাই তো? ভেরি গুড। আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। সেই 5টা ভাগ কি কি বলতো? এক হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ, তাই তো? দ্বিতীয় হচ্ছে কি মেদিনীপুর বিভাগ, তৃতীয় বর্ধমান, চতুর্থ হচ্ছে মালদা এবং পঞ্চম হচ্ছে কি না জলপাইগুড়ি বিভাগ। এই 5টা বিভাগে পশ্চিমবঙ্গকে কিন্তু ভাগ করা যায়। আচ্ছা, এটা গেল পশ্চিমবঙ্গের প্রতিবেশী যে দেশ রয়েছে বা প্রতিবেশী যে রাজ্যগুলো রয়েছে তার সাথে পশ্চিমবঙ্গের সম্পর্ক। এরপরে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি পড়েছিলাম। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এমন একটি রাজ্য যেখানে উত্তরে হিমালয় রয়েছে
এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। তাই পশ্চিমবঙ্গকে কি বলা হয় জানো? পশ্চিমবঙ্গকে বলা হয় আট সমুদ্র হিমাচল। অর্থাৎ এই পশ্চিমবঙ্গের মতো এত বৈচিত্র্য বা সমুদ্র আবার হিমালয় অন্য কোনো রাজ্যের সাথে কিন্তু তেমন ভাবে নেই। তাই পশ্চিমবঙ্গকে কি বলা হয়? আসমুদ্র হিমাচল। এই পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি পড়তে গিয়ে তোমরা দেখেছিলে মূলত তিনটি ভাগে কিন্তু পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে ভাগ করা যায়। সেই তিনটি ভাগকে কি বলতো? বাহ, খুব ভালো বলেছে যে উত্তরের পার্বত্য অঞ্চল, অর্থাৎ উপরের দিকে পার্বত্য অঞ্চল। এরপরে পশ্চিম দিকে কি রয়েছে? মালভূমি অঞ্চল, তাই তো? পশ্চিমের মালভূমি অঞ্চল এবং বাদবাকি যে অংশটা পশ্চিমবঙ্গের রয়েছে সেটি কি? সমভূমি অঞ্চল। এই উত্তরের পার্বত্য অঞ্চল মূলত কোন কোন জেলা নিয়ে গঠিত হয়েছে বলতো? দার্জিলিং, সম্পূর্ণ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছুটা অংশ নিয়ে কিন্তু এই উত্তরবঙ্গের বা উত্তরের পার্বত্য অঞ্চল কিন্তু সৃষ্টি হয়েছে, তাই তো? অপরদিকে পশ্চিমের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে সৃষ্টি, কোন কোন জেলা নিয়ে সৃষ্টি হয়েছে বলতো? ভেরি গুড, পুরুলিয়া কিন্তু সম্পূর্ণ একটি মালভূমি অঞ্চল। এছাড়া পুরুলিয়ার সাথে সাথে বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমের কিছুটা অংশ কিন্তু পশ্চিমের মালভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। এবং বাদবাকি যে অঞ্চলটা রয়েছে সেটা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, এই অংশগুলো কি? না, এই অংশগুলো কিন্তু হলো সম্পূর্ণ সমভূমি অঞ্চল। অর্থাৎ দেখতে গেলে পশ্চিমবঙ্গে কিন্তু সমভূমির পরিমাণটাই বেশি। উত্তরে পার্বত্য অঞ্চল রয়েছে এবং পশ্চিম দিকে কিছুটা মালভূমি অঞ্চল রয়েছে, তাই তো? এটা তোমরা জানো নিশ্চয়ই। আচ্ছা, এরপরে তোমরা বলো তো যে এই যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, তার নাম কি? অর্থাৎ পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু যে স্থান, তার নাম কি? ভেরি গুড, সান্দাকাফু। তাহলে সান্দাকাফু হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, তাই তো? আচ্ছা, তরাই শব্দের অর্থ কি তোমরা জেনেছিলে? জেনেছিলে, বলো তাহলে তরাই শব্দের অর্থ কি? স্যাঁতস্যাঁতে। অপরদিকে ডুয়ার্স শব্দের অর্থ কি? ডুয়ার্স শব্দের অর্থ হলো কিন্তু দরাচা, তাই তো? কেন বলা হয় বলতো? কারণ ভুটানে প্রবেশ করা যায় এই ডুয়ার্স অঞ্চল থেকে, তাই একে কি বলা হয় বলতো? ডুয়ার্স শব্দের অর্থ কি? দরজা। পশ্চিমের যে মালভূমি অঞ্চল রয়েছে সেই পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, সমগ্র পশ্চিমবঙ্গের নয় কিন্তু, পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম তোমরা জানো? জানো, কি বলো? অযোধ্যা পাহাড়ের গরুগাবুরু অঞ্চল হলো কিন্তু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। তরাই এবং ডুয়ার্স তোমরা পড়েছো। এই তরাই এবং ডুয়ার্স অঞ্চল কিন্তু পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের মধ্যে পড়ছে, তাই না? তরাই শব্দের অর্থ তোমরা জেনেছো, ডুয়ার্স শব্দের অর্থ তোমরা জেনেছো। এছাড়া আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় আসে, বলতো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি? গঙ্গার যে বদ্বীপ সমভূমি অঞ্চল, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমভূমি অঞ্চল সেটা কিন্তু গঙ্গার বদ্বীপ সমভূমি অঞ্চল এবং এই সমভূমি অঞ্চলটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি অঞ্চলের অন্তর্গত। আচ্ছা, মোটামুটি আমরা এই বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম, তাই তো? পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি এবং পশ্চিমবঙ্গের অবস্থান সম্পর্কে জানতে গিয়ে। আচ্ছা, এরপরে আজকের বিষয়টা আমাদের আসা যাক আজকে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি, নাকি না পশ্চিমবঙ্গের নদ নদী। দেখো, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেটা উত্তরে পার্বত্য অঞ্চল হোক, বা পশ্চিমে মালভূমি অঞ্চল হোক, বা সমভূমি অঞ্চল হোক, অসংখ্য নদী কিন্তু জালের মতো পশ্চিমবঙ্গে বিস্তার লাভ করেছে। পার্বত্য অঞ্চল নদীতে প্রায় সারা বছর জল থাকে, কারণ হিমবাহ থেকে সেই জলটা আসে। অপরদিকে মালভূমি অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু নদীর ধরনটা আবার আলাদা। আবার সমভূমি অঞ্চলের কিছুটা বঙ্গোপসাগরের প্রকোপ থাকায় সেখানে কিন্তু জোয়ার ভাটার সৃষ্টিও লক্ষ্য করা যায়, তাই না? তাহলে দেখো, আমাদের এইটুকু পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে নদ নদী অসংখ্য রয়েছে এবং তাদের কিন্তু আবার বিভিন্ন রূপ রয়েছে। কখনো জোয়ার ভাটা হচ্ছে কোনো নদীতে, কোনো নদীতে আবার বর্ষাকাল ছাড়া জল থাকে না, আবার কোনো নদীতে কিন্তু সারা বছরই জল থাকে। এই সমস্ত বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব
পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে। দেখো, পশ্চিমবঙ্গের নদ নদী। পশ্চিমবঙ্গ একটি নদীমাতৃক রাজ্য। কেন বলছি নদীমাতৃক রাজ্য? কারণ এখানে অসংখ্য নদী কিন্তু জালের মতো ছড়িয়ে রয়েছে, এবং নদীকে আমরা মায়ের মতো পুজো করি। কেন পুজো করি? কারণ নদী কিন্তু আমাদের একদিকে যেমন কৃষিকাজে জলসেচের মাধ্যমে সাহায্য করে, অপরদিকে পর্যটন, এছাড়া মাছ চাষ, জলবিদ্যুৎ, বিভিন্ন পরিবহন ইত্যাদি কাজকর্ম কিন্তু নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে। তাই তো? তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যে অসংখ্য নদী রয়েছে, সেই নদী কিন্তু আমাদের জীবনে অনেকখানি কাজে লাগছে বলে আমরা নদীকে মায়ের মতো পুজো করি। তাই পশ্চিমবঙ্গকে কি বলা হয় বলতো? পশ্চিমবঙ্গকে বলা হয় নদীমাতৃক একটি রাজ্য। উত্তরের পার্বত্য অঞ্চল ও পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে অসংখ্য নদ নদী কিন্তু উৎপন্ন হয়েছে, এবং দক্ষিণ বা দক্ষিণ পূর্বে ঘন জালের আকারে বিস্তার লাভ করেছে। কেন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে নদীগুলো এসছে? কারণ ভূমির ঢাল অনুসারে উত্তরে পার্বত্য অঞ্চল অনেকটা উঁচু জায়গা, এবং সমভূমি অঞ্চল কোন দিকে? আমাদের এই দক্ষিণবঙ্গের দিকে। ফলে এই দিকে কিন্তু স্থানটা নিচু। ফলে ভূমির ঢালটা এদিকে হওয়ায়, দক্ষিণ দিকে হওয়ায়, নদীগুলো কিন্তু এই পার্বত্য অঞ্চলে বা মালভূমি অঞ্চলে সৃষ্টি হওয়ার পর দক্ষিণ দিকে এবং মালভূমি থেকে পূর্ব দিকে কিন্তু নদীগুলি প্রবাহিত হয়েছে। প্রবাহিত হয়ে কি হয়েছে? না, আমাদের এখানে গঙ্গা নদীর শাখা নদী রয়েছে, হুগলি, ভাগীরথী নদী। সেই শাখা নদীতে এসে মিশেছে নদীগুলি। আবার কিছু কিছু নদী কিন্তু বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে অসংখ্য নদী মালভূমি এবং পার্বত্য অঞ্চল এই দুটি জায়গা থেকে উৎপন্ন লাভ করেছে, করে কিন্তু বঙ্গোপসাগর বা হুগলি ভাগীরথী যে নদী রয়েছে অর্থাৎ গঙ্গা নদীতে এসে কিন্তু মিশেছে। এই নদীগুলি গঙ্গা ও ব্রহ্মপুত্রের উপনদী ও শাখা নদী। যেহেতু বিভিন্ন অংশে ভূপ্রকৃতি ও জলবায়ু চরিত্র আলাদা, তাই বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন নদী গোষ্ঠীর কিন্তু উদ্ভব ঘটেছে। একটু আগেই তোমাদের যেটা বলছিলাম যে এখানকার ভূপ্রকৃতি সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম, আবার জলবায়ুর বৈচিত্র্যও কিন্তু অন্যরকম। কোথাও খুব ঠান্ডা, কোথাও আবার খুব গরম, তাই তো? যেমন উত্তরবঙ্গ, এখানে কিন্তু প্রায় সময় ঠান্ডা বিরাজ করে। দার্জিলিং, কালিম্পং। আবার দক্ষিণবঙ্গে ঋতু পরিবর্তন হয়। কি হয়? না, এখানে গরম, ঠান্ডা, বর্ষাকাল সমস্ত একের পর এক আসে। ফলে জলবায়ুগত এবং ভূপ্রকৃতিগত চরিত্র আলাদা হওয়ার জন্যে পশ্চিমবঙ্গের যে নদীগুলি রয়েছে তাদেরও কিন্তু অনেক রকম বৈচিত্র্য রয়েছে। ঠিক আছে? আচ্ছা, দেখো এই যে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের এই যে তোমরা নদীটা দেখছো এটা কিন্তু গঙ্গা নদী। মাত্র 20 কিলোমিটার পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গা নদী কোথায় প্রবেশ করেছে বলতো? বাংলাদেশে প্রবেশ করেছে। এবং এর যে শাখা নদী সেটা ভাগীরথী নামে কিন্তু প্রবেশ করেছে, এবং তারপরে কিছুটা আসার পর হুগলি নামে কিন্তু নদীটা এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পশ্চিমবঙ্গের এই স্থানে কি রয়েছে? বঙ্গোপসাগর। উত্তরে কি রয়েছে? পার্বত্য অঞ্চল। এখান থেকে কিন্তু অসংখ্য নদীর সৃষ্টি হয়েছে। আবার এদিকে কি রয়েছে? মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চল থেকেও অসংখ্য নদীর সৃষ্টি হয়ে কিন্তু পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো রয়েছে পশ্চিমবঙ্গের নদ নদীর শ্রেণীবিভাগ। পশ্চিমবঙ্গের নদ নদীর শ্রেণীবিভাগ: নদীর উৎসস্থান, প্রবাহের দিক, জলের উৎস, জলপ্রবাহের পরিমাণ, মোহনার চরিত্র ইত্যাদি বিষয়গুলোকে মাথায় রেখে পশ্চিমবঙ্গের নদীগুলোকে মূলত 5টি ভাগে ভাগ করা যায়। তাহলে কি কি জানলাম? নদী যেখানে সৃষ্টি হয় সেটাকে কি বলে? নদীর উৎসস্থল। প্রবাহের দিক অর্থাৎ ভূমির ঢাল অনুসারে নদী যেদিকে প্রবাহ হবে সেটাই তার প্রবাহের দিক। জলের উৎস, জলটা কোথা থেকে আসছে? হিমবাহ থেকে আসছে, তাহলে সেই জলের উৎস। জলপ্রবাহের পরিমাণ, নদীতে জলের পরিমাণটা কত, বেশি না কম, বা মোহনা যেখানে নদীটা এসে শেষ হচ্ছে সেই মোহনার চরিত্র কেমন, ইত্যাদি বিষয়কে মাথায় রেখে পশ্চিমবঙ্গের যে নদ নদী রয়েছে তাকে মূলত আমরা 5টি প্রধান ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? এই যে পশ্চিমবঙ্গ, দেখো পশ্চিমবঙ্গের নদ নদীর একটা মানচিত্র। 5টি ভাগে ভাগ করছি। কি কি ভাগ? দেখো, প্রথমে গঙ্গা ও ভাগীরথী হুগলি নদী। দেখো এই যে গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করছে, তার আগে কিন্তু এখান থেকে নদীটা এইভাবে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে এইটা একটা ভাগ, গঙ্গা নদী এবং ভাগীরথী আর হুগলি নদী। 1 নম্বর। তাহলে এটা এক লিখে দাও এখানে, এক।
আচ্ছা, এখানে লিখে নিলাম আমরা 1 নম্বর নদী। আচ্ছা, 2 নম্বর কি? উত্তরবঙ্গ বা পার্বত্য অঞ্চলের নদ নদী। উত্তরবঙ্গ কোনটা? উত্তর দিকে নিশ্চয়ই পশ্চিমবঙ্গে। তাহলে এইখানে দেখো অসংখ্য নদী দেখো জালের মতো বিস্তার করছে। তাহলে এখানে যে সমস্ত নদীগুলো রয়েছে তাকে আমরা কি বলবো? উত্তরবঙ্গের নদ নদী। তাহলে এটা 2 নম্বর, উত্তরবঙ্গের নদ নদী। 3 নম্বর রয়েছে দেখো পশ্চিমাঞ্চল বা মালভূমি অঞ্চলের নদ নদী। আমরা ভূপ্রকৃতি পড়তে গিয়ে কি দেখেছিলাম? যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন দিকে রয়েছে? পশ্চিম দিকে রয়েছে। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এর কিছুটা অংশ নিয়ে এই মালভূমি অঞ্চল সৃষ্টি হয়েছে। তাহলে এইখানে যে নদ নদীগুলো রয়েছে দেখো অসংখ্য, এই অংশের নদ নদীগুলোকে কি বলা হচ্ছে? মালভূমি অঞ্চলের নদ নদী। এর অঞ্চলের যে নদ নদী সেটা কিন্তু পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, অর্থাৎ এই দিকে কিন্তু প্রবাহিত হয়েছে। কেন? ভূমির ঢালটা কিন্তু এই দিকে, এইদিকে উঁচু স্থান, এদিকে নিচু স্থান। তাহলে এটা হলো 3 নম্বর। এরপরে রয়েছে দেখো ভাগীরথীর পূর্ব দিকের নদী। এটা হচ্ছে ভাগীরথী নদী এইখানে। এর পূর্ব দিক কোন দিক বলো? এই দিক, কারণ নদীটা কিন্তু এই দিকে প্রবাহিত হচ্ছে, উল্টো দিকে। তাহলে পূর্ব দিক কোনটা? এই দিক হবে। তাহলে এই দিকেও কিন্তু অসংখ্য নদী রয়েছে। এই নদীগুলোকে কি বলা হচ্ছে? ভাগীরথীর পূর্ব দিকের নদী। তাহলে এইখানের যে নদীগুলো রয়েছে এটাকে আমরা 4 নম্বর ধরলাম, তাই তো? এবং লাস্ট কি রয়েছে দেখো 5 নম্বর, সুন্দরবন বা সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদী। আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ অংশে যে বদ্বীপগুলো নিয়ে অঞ্চল গঠে উঠেছে, ইংরেজি অক্ষর বর মতো দেখতে, তাকে কি বলা হয়? বদ্বীপ অঞ্চল। তো এই সুন্দরবন বদ্বীপ অঞ্চলে যে অসংখ্য নদ নদী রয়েছে সেটাকে আমরা 5 নম্বর ভাগে ভাগ করলাম। তাহলে এই 5টা ভাগ তোমরা মনে রাখবে: গঙ্গা ভাগীরথী, উত্তরবঙ্গের নদ নদী, মালভূমি অঞ্চলের নদ নদী, ভাগীরথীর পূর্ব দিকের নদ নদী এবং সুন্দরবন অঞ্চলের নদ নদী। আমরা এই প্রতিটি ভাগ সম্পর্কে কিন্তু বিস্তারিত পড়ব, ঠিক আছে? সব ভাগগুলো একদিনে হয়তো আলোচনা করা সম্ভব হবে না। আমি পার্ট 2 তে তোমাদের সাথে আজকে যে পর্যন্ত হয় সেই পর্যন্তই আলোচনা করব। তারপর পার্ট 2 তে কিন্তু আমি বাদ বাকিগুলো আলোচনা করব। দেখো, একের দাগ কি রয়েছে বা 1 নম্বর কি রয়েছে? যে গঙ্গা ও ভাগীরথী হুগলি নদী। গঙ্গা কিন্তু ভারতবর্ষের মধ্যে প্রায় 2510 কিমি অতিক্রম করেছে পথ, ঠিক আছে? এবং এটি হলো ভারতের দীর্ঘতম নদী। আমরা গঙ্গা নদীকে ভারতের প্রধান নদীও বলে থাকি। তাহলে এই গঙ্গা নদী মালদা ও মুর্শিদাবাদের সীমানা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দেখো এই যে হচ্ছে বাংলাদেশের সীমানা, এই যে। তাহলে এখানে মুর্শিদাবাদ রয়েছে আর এখানে মালদা রয়েছে। তাহলে এই মালদার মুর্শিদাবাদের সীমানা ঘেঁষে বাংলাদেশে প্রবেশ করেছে কোন নদী? না, গঙ্গা নদী। পশ্চিমবঙ্গের গঙ্গার প্রবাহপথ কত কিলোমিটার? 20 কিলোমিটার। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কত কিলোমিটার পথ অতিক্রম করেছে? মাত্র 20 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করেছে। এরপর বাংলাদেশে এই নদী কিন্তু পদ্মা নামে প্রবেশ করেছে, ঠিক আছে? একটা শাখা কোন দিকে এসছে? এদিকে এসছে, যেটাকে কি বলা হচ্ছে? ভাগীরথী নদী। এবং আরেকটা বাংলাদেশে যেটা প্রবেশ করেছে তার নাম কি? পদ্মা নদী। দেখো সেটাই আমরা জানবো। গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশের পর মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকট ভগবান গোলায় 2টি ভাগে ভাগ হয়েছে। তাহলে এইখানে যে 2টি ভাগ হচ্ছে এটা কোথায়? মুর্শিদাবাদের ভগবান গোলা। একটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, দেখো এইটা। আরেকটি কে? না, অপ্রধান শাখাটি দক্ষিণবঙ্গের মাঝখান দিয়ে উত্তর থেকে দক্ষিণে ভাগীরথী এবং পরে হুগলি নামে কিন্তু প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই দেখো এইটা কি? বঙ্গোপসাগর, তাই তো? এখানে কিছুটা অংশ ভাগীরথী নামে, এরপর বাদবাকি অংশটা হুগলি নামে কিন্তু প্রবাহিত হয়ে কোথায় পতিত হয়েছে? না, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই ট্রামগুলো তোমরা মনে রাখবে, যে গঙ্গা, ভাগীরথী, হুগলি। গঙ্গা হলো প্রধান নদী ভারতের, ভাগীরথী, হুগলি হচ্ছে গঙ্গার প্রধান 2টি শাখা নদী। যে 2টি নদী কোথায় এসে মিশেছে? না, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর বঙ্গোপসাগর পতিত হওয়ার আগে এই 2টি নদী কিন্তু গঙ্গার শাখা নদী হিসেবে ছিল, ভাগীরথী এবং হুগলি নামে। আচ্ছা স্টুডেন্ট, এবারে আমরা এই যে গঙ্গা নদী ভাগীরথী ও হুগলি নামে 2টি ভাগে ভাগ হলো, এবং ভাগ হয়ে কিছুটা অংশ ভাগীরথী এবং কিছুটা অংশ হুগলি নামের এসে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সেই ভাগীরথী এবং হুগলি নদী সম্পর্কে কিন্তু আমরা একটু জানবো। দেখো, এটা হচ্ছে কি? ভাগীরথী নদী। ভাগীরথী হুগলি পশ্চিমবঙ্গের প্রধান নদী।
তাহলে পশ্চিমবঙ্গের প্রধান নদীর যদি নাম বলে কি, তখন তোমরা কি বলবে? ভাগীরথী, হুগলি নদী। ধুলিয়ান থেকে নবদ্বীপ মায়াপুর পর্যন্ত 220 কিলোমিটার নদীটি কিন্তু ভাগীরথী নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধুলিয়ান থেকে অর্থাৎ এখান থেকে মায়াপুর হচ্ছে এই অবধি, এই অবধি অংশটা কি নামে পরিচিত? নদীটা ভাগীরথী নামে কিন্তু পরিচিত। কত কিলোমিটার পথ অতিক্রম করেছে? 220 কিলোমিটার। দেখো পশ্চিমবঙ্গে এই যে প্রধান দুটি শাখা নদী গঙ্গার, সেটা কিন্তু টোটাল 500 কিলোমিটার পথ অতিক্রম করেছে। তার মধ্যে 200 কিলোমিটার ভাগীরথী এবং বাদবাকি যে 280 কিলোমিটার রয়েছে সেটা হুগলি নদী কিন্তু প্রবাহিত হয়েছে। এরপরে দেখো, এই অংশ ভাগীরথী নামে পরিচিত। এই অংশে জোয়ারের জল ঢোকে না। ভাগীরথী অংশে ডান দিক বা পশ্চিম দিক থেকে বাঁশনই, পাগলা, ময়ূরাক্ষী, অজয় প্রভৃতি নদী এসে কিন্তু মিলিত হয়েছে। তাহলে এই যে ভাগীরথী, এখান থেকে বাঁ দিক থেকে অসংখ্য নদী এসে কিন্তু এই নদীতে কি হয়েছে না মিলিত হয়েছে। এখানে বাঁ দিক থেকে এসে মিলেছে জলঙ্গি চূর্ণী নদী। এই যে তোমরা নিচে ছবিটা দেখছো, এটা হলো কিন্তু ভাগীরথী নদী। এবং এই ভাগীরথী নদীর বাঁ দিক থেকে এসে কিন্তু এখানে কে মিশেছে না জলঙ্গি চূর্ণী নদী। বুঝতে পেরেছো? তাহলে ভাগীরথী নদী কত কিলোমিটার পশ্চিমবঙ্গে প্রবাহ পথ তার? 220 কিলোমিটার। কোন অবধি? ধুলিয়ান থেকে নবদ্বীপ মায়াপুর পর্যন্ত। আচ্ছা, এরপর দেখো হুগলি নদী। এবারে এই যে নবদ্বীপ মায়াপুর আমি তোমাদের বলেছিলাম এই অবধি, এই নবদ্বীপ মায়াপুর থেকে বাদবাকি 280 কিলোমিটার পথ অতিক্রম করে বঙ্গোপসাগরে কিন্তু এই নদীটা পতিত হয়েছে। দেখো, নবদ্বীপ মায়াপুর থেকে মোহনা পর্যন্ত 280 কিলোমিটার দীর্ঘ অংশটি হুগলি নামে পরিচিত। মোহনা থেকে প্রায় নবদ্বীপ পর্যন্ত নদীটিতে জোয়ার ভাটা খেলে। সমুদ্রের কাছাকাছি অবস্থান করার ফলে এখানে কিন্তু প্রায় এই অবধি নদীতে জোয়ার ভাটা লক্ষ্য করা যায়। এই অংশে ডান দিক থেকে কোন কোন নদী এসে মিশেছে? দামোদর, রূপনারায়ণ, হলদি নদী এসে কিন্তু মিলিত হয়েছে। অর্থাৎ দেখো এই যে দামোদর নদী এসে এখানে মিলিত হয়েছে, হলদি নদী এসে মিলিত হয়েছে, বা রূপনারায়ণ নদী এসে এখানে কিন্তু এই নদীর সাথে এইভাবে এসে মিলিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে দীর্ঘতম নদী, তাহলে সেই দীর্ঘতম নদী বা প্রধান নদীর নাম কি? ভাগীরথী, হুগলি নদী। আমাদের যে প্রিয় কলকাতা শহর, সেই কলকাতা শহর কিন্তু এই হুগলি নদীর তীরে গড়ে উঠেছে, তাই না? দেখো এই যে ছবিতে এই যে নদীটা, এটা কি নদীর নামে আমরা চিনি? হুগলি নদী। এই হুগলি নদীর তীরেই কিন্তু কলকাতা শহর বা তার উল্টো দিকে যে শহরটা রয়েছে হাওড়া শহর, সেই সেই কলকাতা এবং হাওড়া শহর কিন্তু হুগলি নদীর তীরে গড়ে উঠেছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা 2 নম্বর ভাগ সম্পর্কে পড়বো। কি না উত্তরবঙ্গ বা পার্বত্য অঞ্চলের নদ নদী। তাহলে আমরা নদ নদী পড়তে গিয়ে শ্রেণীবিভাগ করে প্রথম যে ভাগটা দেখলাম সেটা হচ্ছে গঙ্গা, ভাগীরথী, হুগলি নদী। দ্বিতীয় যে ভাগটা হচ্ছে কি উত্তরবঙ্গ বা পার্বত্য অঞ্চলের নদ নদী। দেখো, সুউচ্চ হিমালয় পর্বত থেকে উৎপন্ন অসংখ্য নদী তরাই ও ডুয়ার্সের মধ্যে দিয়ে দক্ষিণে প্রবাহিত হচ্ছে। তাহলে এইখানে হিমালয় রয়েছে এর উপরে, এবং এখান থেকে অসংখ্য নদীর সৃষ্টি হয়ে এবং দক্ষিণ দিকে কিন্তু প্রবাহিত হয়েছে। এই যে নদীগুলির মধ্যে প্রধান যে নদীগুলি সেগুলো কি কি বলতো? দেখো, তিস্তা নদী, মহানন্দা, তোরসা, জলঢাকা, কালজানি, রায়ডাক, সংকোষ প্রভৃতি এখানকার প্রধান প্রধান নদী। তাহলে পার্বত্য অঞ্চলের প্রধান প্রধান নদী যদি বলে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল বা উত্তরবঙ্গের প্রধান প্রধান নদীগুলি কি কি? তিস্তা, মহানন্দা, তোরসা, জলঢাকা, কালজানি, রায়ডাক, সংকোষ, সরি, এই নদীগুলি কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রধান প্রধান নদী। এই নদীগুলি তরাই ও ডুয়ার্স ভূমি গঠন করেছে। তাহলে তরাই ও ডুয়ার্স সমভূমি অঞ্চল। তাহলে এই নদীগুলি কিন্তু তরাই ও ডুয়ার্স অঞ্চলটাকে গঠন করেছে। কিভাবে? কারণ দেখো পার্বত্য অঞ্চল থেকে এই নদীগুলি নুড়ি কাকর বয়ে নিয়ে এসে বিস্তীর্ণ সমভূমি কিন্তু তৈরি করেছে। আস্তে আস্তে আমরা যে নদীগুলো সম্পর্কে জানলাম বা যে নদীগুলোর নাম পড়লাম, সেই নদীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। অর্থাৎ কোথায় তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে কোথায়, উৎপত্তির স্থল কোথায় বা কোথায় এসে শেষ হয়েছে, সেই সম্পর্কে কিন্তু আমরা জানবো। প্রথমে এই যে নদীটা রয়েছে দেখো, সেটা কিন্তু হলো তিস্তা নদী। উত্তরবঙ্গের কিন্তু প্রধান নদী বলা হয় এই তিস্তাকে। ঠিক আছে? কোথায় সৃষ্টি হয়েছে? সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এই নদীটি।
এই নদীটি সিকিম, পশ্চিমবঙ্গের তরাই ডুয়ার্সের অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে সেই উত্তরে পার্বত্য অঞ্চল, আরো উপরে সিকিম রাজ্য রয়েছে, সেই সিকিম থেকে জেমু হিমবাহ থেকে এই তিস্তা নদীটির উৎপত্তি হয়ে এটি উত্তরবঙ্গের মধ্যে প্রবেশ করেছে বা ডুয়ার্স অঞ্চলের মধ্যে অতিক্রম করেছে। অতিক্রম করার পর এই নদীটি কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। দেখো এই যে এইখানে দেখো নদীটি এসে বাংলাদেশে প্রবেশ করেছে। ঠিক আছে, এটাই হচ্ছে এই যে মেন রিভার অফ নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের যে নদীগুলো রয়েছে। উপরের দিকে দেখো এই যে তিস্তা নদী, কালজানি নদী, রায়ডাক, জলঢাকা ইত্যাদি প্রধান প্রধান নদী। দেখো এই তিস্তা নদী প্রতি বছর তরাই ও ডুয়ার্সে ভয়ঙ্কর বন্যা ঘটায় বলে একে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়। খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? বলতে পারবে আশা করি যে তিস্তা নদীকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়। রংপো, রঙ্গিত, লিস, চেল প্রভৃতি হলো তিস্তার উপনদী। তাহলে তিস্তা কোথায় সৃষ্টি হয়েছে? সিকিমের জেমু হিমবাহ থেকে। এরপর সেটি ডুয়ার্স অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর এই নদীকে কি বলা হয়? ত্রাসের নদী বলা হয়। কেন না প্রতি বছরই কিন্তু এই নদীর দ্বারা তরাই ডুয়ার্স অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে নদীটা রয়েছে দেখো তোরসা। উত্তরবঙ্গের আরো একটি গুরুত্বপূর্ণ কিন্তু নদী হলো তোরসা নদী। তিব্বত ও ভুটান সীমান্তের চুম্বি উপত্যকা থেকে কিন্তু এই তোরসা নদীর সৃষ্টি হয়েছে। তাহলে তোরসা নদীটি কোত্থেকে সৃষ্টি হয়েছে? না তিব্বত ও ভুটানের সীমান্তে যে চুম্বি উপত্যকা রয়েছে সেখান থেকে সৃষ্টি হয়েছে। এরপর তোরসা কোচবিহারের উপর দিয়ে বাংলাদেশের যমুনার সাথে কিন্তু মিলিত হয়েছে। তাই বাংলাদেশের যে নদীটা যমুনা নামে ছিল সেই যমুনার সাথে কিন্তু কে এসে মিশেছে? না এই তোরসা নদী মিশেছে। আর এই যমুনা বাংলাদেশে যাওয়ার আগে ভারতবর্ষে কি নামে ছিল বলতো? ভেরি গুড, ব্রহ্মপুত্র নামে কিন্তু পরিচিত ছিল, তাই না? আসামের মধ্যে দিয়ে এসে বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে সেই যে নদীটি ছিল ব্রহ্মপুত্র, তার যে নদীটি যমুনা নামে প্রবেশ করেছে বাংলাদেশে, সেই নদীর সাথে গিয়ে কিন্তু এই তোরসা নদীটি মিশছে। কোচবিহারের দক্ষিণে কালজানি, গোদাধর হলো তোরসার উপনদী। এই যে দেখো এই নদীটা হচ্ছে তোরসা নদী। এটাই হচ্ছে তোরসা নদীর একটি ছবি। এরপরে রয়েছে দেখো জলঢাকা। সিকিমে দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহ জলঢাকা পশ্চিমবঙ্গের তরাই ও ডুয়ার্সের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের যমুনার সাথে মিশেছে। জলঢাকা নদীটাও কিন্তু তরাই ও ডুয়ার্সের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কোথায় গিয়ে মিশেছে? না সেই যমুনা নদীর সাথে মিশেছে। সিকিমের দিচু নদীর মিলিত প্রবাহ পশ্চিমবঙ্গের জলঢাকা নদী নামে পরিচিত। মনে থাকবে। আচ্ছা, এই নদীটির কয়েকটি উপনদী রয়েছে, যেমন হচ্ছে মূর্তি, দুধুয়া বা মুজনাই, এগুলি হলো জলঢাকা নদীর উপনদী। এই যে জলঢাকা নদীর ছবি। তাহলে আমরা কোন কোন নদী পড়লাম? তিস্তা, তোরসা, জলঢাকা। আচ্ছা, এরপরে দেখবো মহানন্দা। দার্জিলিং এবং ডাউহিল পাহাড় থেকে উৎপন্ন মহানন্দা পশ্চিমবঙ্গ, বিহার ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পদ্মার মাঝে মিলিত হয়েছে বা পদ্মার সাথে কিন্তু মিলিত হয়েছে। তাহলে এই যে নদীটি, এর নাম কি? মহানন্দা। দেখো এই যে নদীটি হচ্ছে মহানন্দা। এই যে এই নদীটি হচ্ছে মহানন্দা। এটা দার্জিলিং এর ডাউহিল পাহাড় থেকে উৎপন্ন লাভ হয়ে কি হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার এর মধ্যে দিয়ে এসে এই যে দেখো পদ্মার সাথে এসে মিলিত হয়েছে। কোথায়? না বাংলাদেশের মধ্যে, তাই তো? বিহারে মহানন্দা দুটি শাখায় ভাগ হয়েছে। একটি শাখা ফুলহার নামে মালদহে পড়েছে, আর অপরটি কিন্তু বারসই নামে পদ্মার সাথে মিশেছে। তাহলে একটা দেখো এই যে বারসই পদ্মার সাথে এসে মিশেছে, আর একটা কি না বিহারে সেটি মহানন্দা থেকে শাখা ভাগ হয়ে ফুলহার নামে কোথায় এসে মিশেছে? না মালদাতে এসে মিশেছে গঙ্গা নদীর সাথে, তাই তো? আচ্ছা, এই যে মহানন্দা নদী, এর কয়েকটি বিখ্যাত উপনদী রয়েছে, যেমন হচ্ছে পূর্বভরা, নাগর বা টঙ্গাইল, মেচি, বালাসন প্রভৃতি হলো উত্তরবঙ্গের যে মহানন্দা নদী রয়েছে সেই মহানন্দা নদীর গুরুত্বপূর্ণ উপনদী সমূহ। দেখো এই হলো মহানন্দা নদীর ছবি।
আচ্ছা, এরপরে রয়েছে দেখো উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্য। এতক্ষণ ধরে আমরা উত্তরবঙ্গের নদ নদী পড়লাম, তোমার পড়ে কি মনে হয়েছে এই অঞ্চলের নদীগুলোর বৈশিষ্ট্য কি? 1 নম্বর দেখো, পর্বতের হিমবাহ বা বরফ গলা জলের সাথে সাথে বৃষ্টির জল পায় বলে নদীগুলির চিরপ্রবাহ। অর্থাৎ এরকম পার্বত্য অঞ্চল থেকে নদীগুলির সৃষ্টি হয়ে এরকম নিচের দিকে নেমে এসছে, ফলে পার্বত্য অঞ্চলে হিমবাহ বা বরফ রয়েছে, ফলে এই বরফ কিন্তু সারা বছর ধরে গলছে এবং জলে পরিণত হচ্ছে। ফলে পার্বত্য অঞ্চলের নদীগুলো কিন্তু একমাত্র সারা বছর জল থাকে এবং এই জলের সাথে সাথে বৃষ্টির জলও পায়। ফলে পার্বত্য অঞ্চলের নদীগুলো কিন্তু সারা বছর জলে ফুলে ফেঁপে থাকে। তাই একে কি বলা হয়? চিরপ্রবাহী। সব সময় কিন্তু জলটা উপর থেকে নিচের দিকে বয়ে আসছে। মনে থাকবে? তাহলে 1 নম্বর হলো কি না, উত্তরবঙ্গের নদ নদী হলো চিরপ্রবাহী নদী। 2 নম্বর কি, পার্বত্য অংশের গভীর গিরিখাত প্রমাণ করে অধিকাংশই পূর্ববর্তী নদী। তাহলে পার্বত্য অঞ্চলে এরকম গভীর গিরিখাত রয়েছে কিন্তু, ঠিক আছে? এই গিরিখাতের মধ্যে দিয়ে নদীগুলি কিন্তু নিচের দিকে নেমে আসে। এর দ্বারা কি প্রমাণ হয়? যে অধিকাংশ নদীগুলো কিন্তু পূর্ববর্তী নদী, বহুদিন ধরে কিন্তু নদীগুলো রয়েছে। 3 নম্বর, তরাই ও ডুয়ার্সে নদীগুলি খুবই চওড়া, তাই বর্ষাকালে অধিক বৃষ্টিতে কিন্তু প্রায়শই বন্যা লক্ষ্য করা যায়। তরাই এবং ডুয়ার্স অঞ্চল কিছুটা সমভূমি অঞ্চল, ফলে এই নদীগুলি দেখো এরকম দেখতে হয়, এই যে এই নদীটির মতো পর্বত থেকে কিন্তু নিচের দিকে নেমে এসছে। এবং এই অংশে পর্বতের নুড়ি কাকর বাড়ি জমা হয়ে নদীগুলো কিন্তু সব কি হয় না, অগভীর হয়ে যায়। ফলে আহ হিমবাহ গলা জল তো রয়েছে, সাথে সাথে যদি বর্ষার জল বা প্রচুর বৃষ্টিপাত হয়, বর্ষার জল এসে মেশে এতে, তাই কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলে প্রায়শই বন্যা হয়। আমরা তিস্তা নদী পড়ছিলাম না, যে তিস্তা নদীকে বলা হয় উত্তরবঙ্গের ত্রাসের নদী। কেন বলা হয়? কারণ প্রতি বছর কিন্তু এখানে বন্যাতে অসংখ্য সম্পত্তি এবং মানুষের প্রাণহানিও কিন্তু লক্ষ্য করা যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, আর কি কি বৈশিষ্ট্য রয়েছে উত্তরবঙ্গের নদ নদীর? দেখো, 4 নম্বর, নদীগুলির অধিকাংশই বাংলাদেশে গিয়ে পদ্মা ও যমুনার সাথে কিন্তু মিলিত হয়েছে। দেখো, এই যে নদীটি, গঙ্গা নদী এখানে বাংলাদেশে প্রবেশ করেছে, প্রবেশ করে একটা পদ্মা আর একটা যমুনা, দুটি নাম নিয়েছে, তাই তো? তাহলে এই দুটি যে নদী রয়েছে, গঙ্গা নদীর যেটা বাংলাদেশে প্রবেশ করেছে, সেই নদীগুলোতে কিন্তু বেশি পরিমাণে এই উত্তরে পার্বত্য অঞ্চল নদীগুলো এসে মিলিত হয়েছে। এইদিকে আরো ছবি নেই, এইদিকে অসংখ্য নদী রয়েছে এরকম ভাবে, আর এখান থেকে নদীগুলি অসংখ্য ভাবে এসে এই নদীর সাথে কিন্তু এরকম ভাবে মিলিত হয়েছে। বুঝতে পেরেছো? 5 নম্বর, নদীগুলি সমভূমির প্রায়শই গতিপথ পরিবর্তন করে। সমভূমিতে যেহেতু নদীর গতি থাকে এবং নদীগুলোর গভীরতা কম, ফলে নদীগুলি কিন্তু প্রায়শই তাদের গতিপথ পরিবর্তন করে ফেলে। ঠিক আছে? 6 নম্বর, পার্বত্য অংশে গভীর গিরিখাত প্রমাণ করে নদীগুলো পূর্ববর্তী নদী। একটু আগে এটা পড়লাম, যাই হোক, 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর দেখো কি রয়েছে, পর্বতের পাদদেশে নদীগুলির গভীরতা কম কিন্তু বিস্তার অনেক বেশি। অর্থাৎ নদীগুলো কিন্তু অনেকটা চওড়া হয়। দেখো কতটা চওড়া নদীগুলো, এর মধ্যে থেকে এর মধ্যে অনেকটা চওড়া, কিন্তু নদীগুলোর যে গভীরতা সেটা কিন্তু একদমই থাকে না। ফলে বন্যা লক্ষ্য করা যায়, বৃষ্টির জল সাথে সাথে বরফগুলা জল দুটো যখন একসাথে হয়, তখন কিন্তু প্রায়শই এর পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা লক্ষ্য করা যায়। তাহলে কি কি বৈশিষ্ট্য তোমরা জানলে? পার্বত্য অঞ্চলের নদীগুলো এক কথায় বলতে গেলে, পার্বত্য অঞ্চলের নদীগুলো সারা বছর জল থাকে, কারণ উত্তরবঙ্গের নদীগুলো কিন্তু হিমবাহ জলে পুষ্ট, চিরপ্রবাহী। 2 নম্বর, নদীগুলোর বিস্তার কিন্তু অনেকটা বেশি হয়। অপরদিকে নদীগুলোর গভীরতা কম থাকে এবং নদীগুলো, বেশিরভাগ নদীগুলি উত্তরবঙ্গের যমুনা এবং পদ্মা নদীর সাথে কিন্তু এসে মিলিত হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে নদীগুলো কিন্তু অগভীর, প্রায়শই বন্যা লক্ষ্য করা যায়। এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, যে উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্য কি। আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আজকে আমরা কেবলমাত্র পশ্চিমবঙ্গের নদ নদী থেকে দুটো যে শ্রেণীবিভাগ ছিল, এক গঙ্গা, ভাগীরথী, হুগলি, এবং দ্বিতীয়টা কি না, উত্তরবঙ্গের যে নদ নদী, এই দুটো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আর বাকি যে 3টি অংশ রয়েছে, কি কি বলতো? ভেরি গুড, মালভূমি অঞ্চলের নদ নদী, ভাগীরথীর পূর্ব দিকের নদ নদী এবং সুন্দরবন অঞ্চলের নদ নদী, এই 3টি সম্পর্কে কিন্তু আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। তবে
আর একটু তোমাদের সাথে আলোচনা করি যে এইটুকু যে পড়লাম সেখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। একটু দেখে নাও। দেখো, তোমরা উত্তর বলার চেষ্টা করো। এক, পশ্চিমবঙ্গে গঙ্গার প্রবাহপথ কত কিলোমিটার? বলো। ভেরি গুড, খুব ভালো বলেছো যে মাত্র 20 কিলোমিটার, তাই তো? দ্বিতীয় কি, ভারতের জাতীয় নদীর নাম কি? বলো। গঙ্গা নদী, এটি হলো ভারতের প্রধান নদী, তাই তো? আচ্ছা, 3 নম্বর দেখো কি রয়েছে। উত্তরবঙ্গে ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তা নদী। ভেরি গুড। উত্তরবঙ্গে আরো কয়েকটি নদীর নাম বলো তো তিস্তা বাদে। তোরসা, জলঢাকা ইত্যাদি হলো উত্তরবঙ্গ, আর মহানন্দা রয়েছে। এগুলো হলো উত্তরবঙ্গের প্রধান প্রধান নদ নদী। চারের দাগ, গঙ্গা নদী কোথায় পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে? বলো। মুর্শিদাবাদের ভগবানগোলা রয়েছে, সেই ভগবানগোলার কাছে কিন্তু পদ্মা নামে কিন্তু বাংলাদেশে গঙ্গা নদী প্রবেশ করেছে। 5 নম্বর, পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো। গঙ্গা হবে না কিন্তু, কি হবে? না, গঙ্গার যে শাখা নদী ভাগীরথী হুগলি নদী হলো পশ্চিমবঙ্গের প্রধান নদী। প্রায় 500 কিলোমিটার পথ অতিক্রম করেছে এই নদী। ভাগীরথী নদী যেখানে 220 কিলোমিটার পথ অতিক্রম করে নগরদ্বীপ পর্যন্ত, এবং নগরদ্বীপ থেকে বঙ্গোপসাগর অব্দি কিন্তু হুগলি নদী 280 কিলোমিটার পথ অতিক্রম করেছে। টোটাল 500 কিলোমিটার পথ অতিক্রম করেছে। তাই পশ্চিমবঙ্গের প্রধান নদী হলো ভাগীরথী হুগলি নদী। 6 দাগ, তোরসা নদী উৎপন্ন উৎপত্তি কোথায় হয়েছে? তোরসা, বলো। তোরসা নদী কোথায় উৎপন্ন হয়েছে? ভেরি গুড। তিব্বত এবং ভুটানের যে সীমানা রয়েছে সেখানে চুম্বি উপত্যকা রয়েছে, সেখান থেকে কিন্তু তোরসা নদীটির উৎপত্তি হয়েছে। অপরদিকে যদি বলি তিস্তা নদী, এই তিস্তা নদী কোথায় উৎপত্তি হয়েছে বলতো? ভেরি গুড, সিকিমের জেমু হিমবাহ থেকে। আচ্ছা, 7 নম্বর রয়েছে, কোন দুটি নদীর মিলিত প্রবাহ হচ্ছে জলঢাকা? বলো। কোন দুটি নদীর মিলিত প্রবাহ জলঢাকা? ভেরি গুড, সিকিমে দিচু আর লিচু এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম কিন্তু জলঢাকা। খুব ভালো করে মনে রাখবে তোমরা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সিকিমের দিচু এবং লিচু হলো জলঢাকা নদীর মিলিত প্রবাহ। আচ্ছা, এরপরে 8 নম্বর হচ্ছে উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্যগুলো লেখো। এটা 4 নম্বরে আসতে পারে বা 5 নম্বরে আসতে পারে। তোমরা আহ এক্ষুনি পড়লে এই উত্তরবঙ্গ নদীর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে, যে কি না, চিরপ্রবাহী, অগভীর, বিস্তার বেশি, প্রায়শই বন্যা লক্ষ্য করা যায়। এই পয়েন্টগুলো কিন্তু সম্পর্কে তোমরা বিস্তারিত আলোচনা করবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা পশ্চিমবঙ্গ নদ নদীর যে প্রথম পার্টটা সম্পর্কে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি পার্ট 2 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।